না বাবু, না বাবু, না 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 না, এসব আমার দ্বারা হবে না। শেষে ঠাকুর দেবতার কোপে পড়বো নাকি? আরে কোপে পড়বে কেন? হ্যাঁ, বরং দেখো, এটা করলে মা কালী তোমার উপর খুশি হবেন। আরে জানো না, পৃথিবী যখন পাপে পূর্ণ হয়ে গিয়েছিল, তখনই তো মা কালী খাড়া হাতে যত সব পাপী তাপী আর অসুর বিনাশ করেছিলেন। সে তো জানি, কিন্তু কোথায় মা কালী আর কোথায় আমি? তিনি হলেন দেবী, আর আমি সামান্য একটা মেয়ে মানুষ। তবুও ওই দুজনের মধ্যে একটা জায়গায় খুব মিল, বুঝলে? কোথায়? সেও দজ্জাল আর তুমিও দজ্জাল। কি? আমি আমি দজ্জাল? ঠিক আছে ঠিক আছে, যাও, যা করতে বললে ও সব আমার দ্বারা হবে না। ছোট কেন, ছোট কেন গিন্নি? এ দজ্জাল মানে সে দজ্জাল নয়। কতদিন বাদে তোমার সাথে আবার গঙ্গার ধারে বেড়াতে এলাম। গোপাল দাদু, তুমি না আমাকে গঙ্গার সাঁতার কাটা শেখাবে বলেছিলে? আরে শেখাবো রে শেখাবো। ন্যাপলা গুলটে পুটিকে যেমন হাত ধরে সাঁতার কাটা শিখিয়েছি, তোদেরও তেমন করে শেখাবো। হ্যাঁ, কিন্তু কবে? আর কদিন বাদেই তো কালী পুজো, তারপরে তো শীত পড়তে শুরু করবে। এই শোনো, বোকা ছেলের কথা শোনো। আরে বাবা, শীতকালই তো হলো সাঁতার কাটার সেরা সময়। কিন্তু শীত করবে যে। শীত করলে শিখো না, চাদর মুড়ি দিয়ে ঠাকুমার কোলে উঠে শুয়ে থাকো। শোন, শীতকে যারা ভয় পায় তারা কখনো জলে নেমে সাঁতার কাটতে পারে না, বুঝলি? গোপাল দাদু, ওই যে দূরে তাকিয়ে দেখো, নদীর বুকে কি সুন্দর একটা দোতলা নৌকা, ঠিক আমাদের মহারাজের মতো। ওরে, ওটাকে নৌকো বলে না রে মুক্কু, বলে বজরা। কিন্তু এই সন্ধ্যেবেলায় কার বজরা ভেসে যায় নদী দিয়ে? আমাদের রাজ্যের কারো হলে তো আমি ঠিক চিনতে পারতাম। দেখো গোপাল দাদু, দেখো বজরাটা মনে হয় এদিকেই আসছে। হ্যাঁ, মনে হয় তুই ঠিকই বলেছিস। চল একটু আড়ালে গিয়ে লক্ষ্য রাখি বজরাটার উপর, বুঝলি? দেখতে হবে ওটা আমাদের এই ঘাটে এসে লাগে কিনা। আর যদি লাগে তাহলে কি হবে? তাহলে তাহলে এই সন্ধ্যের মুখে বজরা থেকে কে নামছে সেটাও বোঝা যাবে। চ চ চ, ওই ঝোপঝড়ের আড়ালে চলে যায়। দূর চাই, কোথায় তোমার সাথে এলাম একটু বেড়াবো বলে, তা না। এখন চলো মশার কামড় খেতে ঝোপঝাড়ের আড়ালে, তারপর ডেঙ্গি হলে কে দেখবে? তুমি। ভাবগতিক সুবিধের মনে হচ্ছে না। সন্ধ্যের মুখে এই আলো মাথারির মধ্যে মুখে কালো কাপড় চাপা দিয়ে বজরা থেকে নামলই বা কে? হ্যাঁ, আর যাচ্ছেই বা কোথায়? ব্যাপারটা দেখতে হচ্ছে। শত্রুপক্ষের কোনো গুপ্তচর নয় তো? ছুটে গিয়ে বেটাকে ধরবো। আরে বাবা, কি বুদ্ধি! হ্যাঁ, আরে ওকে ধরলে তো ও কোথায় যাচ্ছে সেটাই তো জানা যাবে না। তার চেয়ে তোরা এখন চুপচাপ সব ঘরে চলে যা, আমি বেটার পিছু পিছু গিয়ে দেখি ও যাচ্ছে কোথায়। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কি ভাগ্য আমার, খোদ উজির সাহেব আমার দরজায়। হ্যাঁ, আমি যে আজ আপনার বাড়িতে আসব, আমার লোক মারফত সে খবর পেয়েছিলেন তো? অবশ্যই, তাই তো দোরগোড়ায় আপনার জন্যে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলাম। দেখলেন না কেমন এক দুবার চুপি চুপি ডাকতেই দরজা খুলে বেরিয়ে এলাম। বহুত খুব, বহুত খুব। চলুন চলুন, ভেতরে চলুন, কথা আছে। তাহলে এবারে বোঝা গেল, কালো কাপড় দিয়ে মুখ ঢেকে আসা লোকটাই হলো উজির। কিন্তু এমন গোপনে মন্ত্রীর বাড়ি এলো কেন? না 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 না, কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। যাই, লুকিয়ে লুকিয়ে সব শুনি। এবার তাহলে কাজের কথা বলি। সামনেই ধনতেরাস, মানে প্রচুর সোনা কেনা বেচা হবে। হ্যাঁ, কিন্তু এই কৃষ্ণনগরে কেমন হবে সেটা বলতে পারি না। হ্যাঁ, তবে মুর্শিদাবাদে প্রচুর হবে। আর আর সেই জন্যেই আমি কি আমি
ইস্তাম্বুল থেকে প্রচুর চোরাই সোনা আনাবার ব্যবস্থা করেছি। চোরাই সোনা? হ্যাঁ, চোরাই সোনা, যা বিক্রি করে অনেক টাকা কামানো যাবে। তা আমায় কি করতে হবে? রাজধানী মুর্শিদাবাদে আমি এগুলো নিয়ে যেতে চাইছি না। জানেন তো নবাবকে, একবার যদি তিনি এসব জানতে পারেন তাহলে ভীষণ রেগে যাবেন। তাই আমি চাইছি। ও, তাহলে এই ব্যাপার, চোরাই সোনা। ব্যাপারটাকে আরো ভালো করে শুনতে হবে। হ্যাঁ বলুন, কি চাইছেন? সোনাগুলোকে এই কৃষ্ণনগরে নামাতে, এবং অবশ্যই জলপথে, কারণ স্থলপথে চোরাই সোনা আনার অনেক ঝুঁকি। শিয়ার বলতে রাস্তাঘাটে তো সব সময় মহারাজের পাইক বরকন্দাজ, তার ওপর গোদের মাথায় বিষ ফোঁড়ার মতো আছে ওই মুখ পোড়া গোপাল। তাই ঠিক করেছি, কাল রাতের অন্ধকারে আপনাদের কৃষ্ণনগরের ঘাটে চোরাই সোনা বোঝাই একটা নৌকা এসে থামবে। ওহ, আপনি লোকজন দিয়ে ওই সোনাগুলোকে আপনার বাড়িতে এনে তুলবেন। আমি সময় মতো ওগুলো নিয়ে যাবার ব্যবস্থা করব। সে না হয় করলাম, কিন্তু উজির সাহেব বুঝতে পারছেন তো কাজটায় কতখানি ঝুঁকি। আরে আরে, ঝুঁকি না নিলে তো দুটো পয়সার মুখ দেখা যায় না মন্ত্রী মশাই। কিছু মনে না করলে বলি, পয়সার মুখ তো দেখবেন আপনি, আমি কি দেখবো? পাবেন পাবেন, আপনিও পাবেন 12 আনা 4। মানে? মানে সোনা বেচে যা লাভ হবে তার 12 আনা আমার আর 4 আনা আপনার। এটা কিন্তু বড্ড কম হয়ে যাচ্ছে উজির সাহেব। বুঝতেই তো পারছেন, এ কাজ করতে গেলে সেনাপতিকেও আমাদের দলে ভেড়াতে হবে, কারণ লোকজন লাগবে তো, আর ওসব তো ওই হাতে। বুঝেছি বুঝেছি। বেশি চাইছেন তো? ঠিক আছে ঠিক আছে, 11 আনা 5 আনা। আর একটু বাড়ান। ঠিক আছে ঠিক আছে, 10 আনা 6 আনা, এর থেকে কিন্তু আর বাড়াতে পারবো না। কি, রাজি তো? রাজি। তোমাদের 10 আনা 6 আনার নকড়া ছকড়া আমি ঘোচাচ্ছি, দাঁড়াও। তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্র, ওই কথাই রইল। হ্যাঁ, তা না হয় রইল। আর নবাব বাহাদুরের নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম, কিন্তু আপনাকে তো এক্ষুনি ছেড়ে দিতে পারি না। আজ এখানে থাকুন, দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলেই না হয় রাজধানীতে ফিরবেন। না মহারাজ, সেটা সম্ভব হবে না। আমায় এক্ষুনি ফিরতে হবে। রাজধানীতে কিছু প্রয়োজনীয় কাজ আছে। আরে গোপাল যে, এসো এসো এসো, এই দেখো না দেখো না, উজির সাহেব এই সাত সকালে আমাদের সকলকে রাজধানীতে নিমন্ত্রণ করতে এসেছেন। কবে কবে মহারাজ? ওই আসছে সপ্তাহের শুক্রবারে। উজিত তো দেখছি বেশ উচ্চ শ্রেণীর ধরিবাজ। এলো কাল সন্ধ্যায়, উঠলো মন্ত্রীর বাড়ি, আর আজ সকালে মহারাজের কাছে এসে কেমন নিমন্ত্রণের নাটক করছে। কি হলো গোপাল? নবাব বাহাদুরের নিমন্ত্রণের কথা শুনে তোমার চেয়ে দেখছি বাকরোধ হয়ে গেল। বারে, হবে না? খোদ নবাবের নিমন্ত্রণ বলে কথা, কত ভালো ভালো খাওয়া দাওয়া হবে, কোপ্তা, কালিয়া, রসমালাই, সেসব ভেবেই না জিভে কেমন জল এসে যাচ্ছে আমার। কোথাকার! তা উজির সাহেব ওই রাজধানী থেকে আসছেন নিশ্চয়, এবং মনে হয় জলপথে। অবশ্যই। তা কখন যাত্রা শুরু করেছিলেন উজির সাহেব? কেন, ভোর রাতে। তা ভোরে যাত্রা শুরু করে এই সকাল বেলাতেই পৌঁছে গেলেন? মানে সেই মুর্শিদাবাদ থেকে এই কৃষ্ণনগর জলপথে এত তাড়াতাড়ি এলেন কি করে উজির সাহেব? খুব জোরে বাতাস বইছিল। বজরায় 4-4টে পাল তুলে দিতে বললাম, আর পালে হাওয়া লাগতেই তরতর করে চলে এলেন। বাহ 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 বাহ, ভালো ভালো, খুব ভালো। গোপাল বেটা কি কিছু টের পেয়েছে নাকি মহারাজ? তাহলে এখন আমি কি আর বলবো, মানে থাকবেনই না যখন। ওরে ওরে, কে আছিস?
যা যা এই উজির সাহেবকে গঙ্গার ঘাট পর্যন্ত পৌঁছে দিয়ে আয় তো, যা। তা গোপাল, এই এত সকালে তোমার আগমন কেন? মানে আমি তো তোমায় ডেকে পাঠাইনি। মহারাজ, আপনার সাথে আমার কিছু গোপন কথা আছে মহারাজ। তা বলো বলো। এখানে বলা যাবে না, ভেতরে চলুন। ও, তা চলো চলো তাহলে। তাহলে পুরো বিষয়টা মাথায় ঢুকেছে তো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, জলের মতো ঢুকে গেছে। 8-10 জন বিশ্বস্ত লোক লাগবে, তাই তো? হ্যাঁ, এমন লোক লাগাবে যারা নিঃশব্দে সোনাগুলো আমার বাড়ি বয়ে নিয়ে আসবে, আবার প্রয়োজন পড়লে নিমেষের মধ্যে হাতে অস্ত্র তুলে নিতেও পেছপা হবে না। আপনি নিশ্চিন্তে থাকুন মন্ত্রী মশাই, এমন লোক দেব না, শুধু দেখবেন। তবে হ্যাঁ, আমার পাওনা গন্ডাটা যেন বুঝে পাই। কড়ায় গন্ডায় বুঝে পাবে। এখন যাও, কাজ শুরু করে দাও। মনে রেখো, মাঝরাতে ঘাটে নৌকা লাগবে। কি বলছো কি গোপাল? আগে নিজের কানে যা শুনেছি, নিজের চোখে যা দেখেছি, তাই তো বললাম আপনাকে। কিন্তু কিন্তু এখন উপায়? চোরাই সোনা নামবে আমার কৃষ্ণনগরের ঘাটে। ছি 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 ছি, শেষে মন্ত্রী উজিরের এই মতলব। আপনি অত চিন্তা করছেন কেন মহারাজ? ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন, দেখুন না কি করি। শুধু আমার কিছু ওই জিনিসপত্র লাগবে। কি 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 লাগবে? লাগবে মানে মহারাজ, ওই খানিকটা ভূষকালি, একটা খাড়া, আর জবা ফুলের মালা, একটা নকল জটা, আর একটা ত্রিশূল, আর গোটা চার ওই জবরদস্ত লেঠেল। না বাবু, না বাবু, না 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 না, এসব আমার দ্বারা হবে না। শেষে ঠাকুর দেবতার কোপে পড়বো নাকি? আরে কোপে পড়বে কেন? হ্যাঁ, বরং দেখো, এটা করলে মা কালী তোমার উপর খুশি হবেন। আরে জানো না, পৃথিবী যখন পাপে পূর্ণ হয়ে গিয়েছিল, তখনই তো মা কালী খাড়া হাতে যত সব পাপী তাপি আর অসুর বিনাশ করেছিলেন। সে তো জানি, কিন্তু কোথায় মা কালী আর কোথায় আমি? তিনি হলেন দেবী, আর আমি সামান্য একটা মেয়ে মানুষ। তবুও ওই দুজনের মধ্যে একটা জায়গায় খুব মিল, বুঝলে? কোথায়? সেও দজ্জাল আর তুমিও দজ্জাল। কি? আমি দজ্জাল? ঠিক আছে ঠিক আছে, যাও, যা করতে বললে ও সব আমার দ্বারা হবে না। ছোট কেন গিন্নি? এ দজ্জাল মানে সে দজ্জাল নয়। তবে কি? এ দজ্জাল মানে হলো সাহসী আর ডাকাবুকো। ও, তাই বলো, তাই বলো। ঠিক আছে ঠিক আছে, করবো। তবে জিনিসপত্রগুলো তো এখনো এলো না। বেশি দেরি হলে সাজবো কখন? আরে ব্যস্ত হচ্ছ কেন? মহারাজ যখন বলেছেন, তখন দেখো ঠিক সময়ে সব দোরগোড়ায় পৌঁছে যাবে। মন্ত্রীমশাইয়ের জন্য কি এনেছো? সোনার পুত্র উজির দিয়েছেন। তাহলে দাও। নৌকায় উঠে এসে নিয়ে যাও। দেখি এই গভীর রাতে হাসে কে? আমি রে, আমি মা কালী। আমায় চিনতে পারছিস? পেরেছি মা, পেরেছি। বজ্জাদের দল, এখানে কি করছিস? কিছু না কিছু না মা, কিছু না মা। এর মিছে কথা। দুদিন বাদে আমার পুজো, আর তার আগে এসব পাপ কাজে লিপ্ত হয়েছিস, জানিস না? পাপীদের গলা কেটে আমি নরমুণ্ডের মালা পরি, তোদের গলা কাটবো আজ। ছেলে, পালাচ্ছিলি কেন? পাপ নিও না বাবা, পাপ নিও না। আসলে সেনাপতি বেটা আমায় জোর করে এখানে পাঠিয়েছিল। যা,
এইবারের মতো তোকে ক্ষমা করে দিলুম, তবে মন্ত্রী সেনাপতির কথায় আবার যদি কখনো এসব করিস তাহলে এই ত্রিশূল দিয়ে পেট একেবারে ফাঁসিয়ে দেব। কি হলো নৌকায় কোনো সোনা তো নেই, তাহলে কি মহারাজের কাছে তোমায় অপদস্থ করার জন্য মন্ত্রী উজির এই উল্টো প্যাঁচ কষেছে? এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে না গো। এই তো এই যে, জয় মা কালী। গোপাল, ও গোপাল, গোপাল, এই যে মহারাজ, নৌকোর ভেতরে এসে দেখুন, প্রচুর সোনা পাওয়া গেছে। তুমি গোপাল, কিন্তু দেখে তো মনে হচ্ছে স্বয়ং মহাদেব। তাহলে কিরকম ভেক ধরেছি বলুন? ওই বদমাশগুলোর মতো আপনিও কেমন ধোঁকা খেয়ে গেলেন? তাহলে এবার চোখ তুলে একবার মা কালীকে দেখুন। তাই গো, মহারাজকে একবার মুখটা দেখাও। এ তো একেবারে স্বয়ং মা কালী। সত্যি সত্যি গোপাল, তোমার যে তুলনা নেই। বাবা, আজ আজ তোমার জন্যই এতগুলো চোরাই সোনা উদ্ধার হলো। তা এসবের পেছনে যারা আছে তাদের শাস্তি হবে না? ছেড়ে দিন মহারাজ, লক্ষ লক্ষ টাকার গচ্চা খেয়ে যা শাস্তি পাবার তা তো তারা পেয়েই গেছে। আর কাটা খায়ে নুনের ছিটে দিয়ে কি হবে বলুন? তার চেয়ে ওই সোনাগুলো রাজকোষে তুলে রাখার ব্যবস্থা করুন, রাজ্যের লাভ হবে এতে। কিন্তু তুমি এত করলে, বলো বলো, কি পুরস্কার চাও? বলবো মহারাজ? হ্যাঁ বলো। কালী পুজোর সময় সব প্রজাকে পেট পুড়ে খাইয়ে দিন, আর তার সাথে প্রত্যেককে 10টা করে নগদ টাকা। ধন্য গোপাল, ধন্য। সত্যি তোমার অন্তর যে বড় মহৎ, আর তাই তো তোমায় এত ভালোবাসি। আহা, এসো এসো গোপাল, এসো। নিজের চোখে দেখছো তো মহারাজের ভালোবাসা? এর পরেও কি আমায় কারণে অকারণে মুখ ঝামটা দেবে?